অনিরুদ্ধ কর্মকার, সিনিয়র ম্যানেজার অ্যাডমিশন ব্র্যান্ডিং অ্যান্ড কমিউনিকেশন, ডিশান। মাননীয় অনিরুদ্ধ কর্মকার। হ্যালো হ্যালো আমি দিশানের পক্ষ থেকে আসছি। তো আজকে একটা বিশেষ দিন, সবাইকে গুড আফটারনুন জানিয়ে আমার বক্তব্য শুরু করতে চাইছি। আর রথযাত্রা আজকে, তো প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন প্রত্যেককেই। অনিমেষবাবু এই সুযোগটা করে দিয়েছেন আমাদেরকে, তো এটার জন্য আমরা বিশেষ কৃতজ্ঞ। ওনাকে আমরা অনেকদিন ধরেই মনে রেখেছি এবং আমাদের সঙ্গে রিলেটেড উনি। আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, মানে দিশান গ্রুপকে তুলে ধরার জন্যে আমাকে পাঠানো হয়েছে। আমার নাম বহুবার চর্চিত হয়েছে, এখানে যিনি প্রোগ্রাম চালাচ্ছিলেন বা এই অনুষ্ঠানটা সঞ্চালন করছিলেন আমার পরিচয় দিয়েছেন। তো আমি আর নিজের মুখে আর আলাদা করে পরিচয় দিয়ে সময় নষ্ট করতে চাই না, এবং আপনাদেরকেও প্রচুর ধন্যবাদ, কেন রোববার দিনকে একটা পারিবারিক ব্যস্ততার মধ্যে টাইম বার করে আপনারা এসছেন এবং এতক্ষণ ধরে আছেন। তো সেক্ষেত্রে আমি যতটা সংক্ষেপে হয় শেষ করবার চেষ্টা করব। তো দিশান হসপিটালের তো যা মোটামুটিভাবে আমি এক কথায় বলে শেষ করতে পারবো না। তো দিশান এখন কিন্তু আর হসপিটাল নেই, একটা গ্রুপে পরিণত হয়েছে। তো দিশান গ্রুপের আন্ডারে কি কি আসছে, এর মধ্যে হসপিটাল আসছে, এডুকেশন আসছে। যদিও আমি এডুকেশনের পার্টটা দেখছি, বাট অনেক স্যারেরা এবং মাননীয় অতিথিরা বারে বারেই বলছিলেন যে স্বাস্থ্য পরিষেবার ব্যাপারটা আরও যদি কিছুটা তুলে ধরা যায়। হ্যাঁ, অবশ্যই আমি এডুকেশন দেখছি, তার মানে এই নয় যে আমি হসপিটালটা নিয়ে জানবো না বা বলতে পারবো না। কিছুটা হয়তো আপনাদের যে প্রশ্নগুলো আছে বা কোয়ারিজগুলো আছে সেগুলো আমি হয়তো মিট আপ করতে পারবো, বাট সবটা পারা যাবে না। যেমন অনিমেষবাবু বললেন যে আগামী 1 মাসের মধ্যেই আমাদের হসপিটাল ভার্টিক্যাল থেকে হয়তো কোনো ক্যাম্প বা কিছু করানো হবে, যেখানে হয়তো আপনাদের পুরো কোয়ারিজগুলোই মিট আপ করানো যাবে। তো যেটা বলছিলাম যে দিশান হসপিটালের যাত্রা শুরু হয় 2007 সালে, এবং 2007 সালে আপনার আমাদের যিনি সিএমডি স্যার শ্রী সজল কুমার দত্ত, উনি প্রতিষ্ঠা করেন। তখন আমাদের মোটে 40টা বেড দিয়ে কর্মক্ষেত্র শুরু হয়। আস্তে আস্তে দিশান এখন 750 বেডে গিয়ে পরিণত হয়েছে। এবং নট অনলি কলকাতা, আমাদের কিন্তু ইউনিট শিলিগুড়িতেও খুলেছে, যেখানে 300 বেড রয়েছে। এবং এছাড়াও গ্যাস্ট্রোলজি, নিউরোলজি, হার্ট, বার্ন, চাইল্ড অ্যান্ড মাদার কেয়ার এবং ক্যান্সার চিকিৎসা, মানে একটা মানুষের মানব দেহে যা যা অঙ্গ প্রত্যঙ্গ থাকে, তো সেটা বিকল হলে পরে যদি দিশানে কেউ আসে ফিরে যাবে না, কোনো না কোনো ডিপার্টমেন্টে তাকে আমরা চিকিৎসার জন্য পাঠাতে পারবো। তো দিশান এখন এতটাই গ্রো করেছে। হ্যাঁ, যেটা বলছিলাম যে দিশানের হসপিটাল এবং এডুকেশন সেক্টর যেটা রয়েছে, বা আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে ফার্মাসিউটিক্যাল। তো এই নিয়ে দিশান এখন যাত্রা শুরু করেছে এবং গ্রুপে পরিণত হয়েছে। তো মেনলি দিশান হসপিটালের পরিষেবা নিয়ে যেটা আমার বলার বক্তব্য, আমি খুব সংক্ষেপেই সারবো, কারণ আমি বিশেষ জানি না, কারণ আমি ওই সংস্থার সঙ্গে লাস্ট 6 মাস যুক্ত হয়েছি। তো তার মধ্যেই বহু জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকেই দিশানের ভালো ভালো কাজকর্ম এবং দিশানের গুড নেম, গুডউইল বা দিশান সম্বন্ধে খুব ভালো আমি তো ফিডব্যাক পাচ্ছি। তো আমার মনে হয় না যে আমি দিশানে জয়েন করে ভুল করেছি। তো আরও একটা বিশেষ জিনিসও উল্লেখ করা দরকার, যেখানে অনেক মাননীয় অতিথিরা এবং টিচাররাই বললেন, আমার আগের যারা বক্তারা ছিলেন, যে কোভিডের সময় খুব ভালো কাজ হয়েছে দিশানের তরফ থেকে। তো আশা করি ভবিষ্যতেও আমরা সেটা বজায় রাখতে চাই, এবং এরকম আর যেন কোনো মহামারী না আসে, ভগবান করুক, কিন্তু আসলে যাতে তার সঙ্গে আমরা সমানভাবে যুঝতে পারি, সেই শক্তিটা যেন আমাদের ভবিষ্যতে যেন আমরা পাই, সেই শক্তিটা। তো যাই হোক, দিশানের যেটা মেন পরিষেবা, আমি ইউনিটগুলো নিয়ে তো বললামই, এছাড়াও স্বাস্থ্যসাথী কার্ড বা ডিভিশন আমাদের আছে, ডিপার্টমেন্ট আছে, এবং সেখানে স্বাস্থ্যসাথীর পূর্ণ সুবিধাটা পাওয়া যাচ্ছে। যা যা স্টেট গভর্নমেন্ট সুবিধা দিচ্ছে প্রত্যেকটাই পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। যদি আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড থাকে, তার থ্রু দিয়ে আপনি আসলে পরে তার যে শর্ত বা কন্ডিশন আছে সেই অনুযায়ী আপনারা পরিষেবা পাবেন। সেটা নিয়ে কোনো রকম কোনো উদ্বিগ্ন বা চিন্তাভাবনা, ভয়ের ব্যাপার কোনো কিছু নেই যে
পাওয়া যাবে কি যাবে না, বা হয়তো পেলেও অন্যরকম কিছু একটা হতে পারে, বা কিছু এরকম অনেক কিছু হয়তো মনের মধ্যে সংশয় হতে পারে। তো সেইগুলো এরকম কোনো ব্যাপার নেই, আপনারা আসলে পরে ডেফিনেটলি স্বাস্থ্যসাথীর হেল্প পাবেন, এবং আমরা যথাসম্ভব চেষ্টা করব তার মধ্যে থেকে পরিষেবা দেওয়ার। তো আমি মেনলি এডুকেশনের লোক, এবং এডুকেশনের যেহেতু বিভাগটা দেখছি, তো আমি সেই এডুকেশনটা নিয়ে একটু বলতে চাইছি। দিশান গ্রুপ ডিসাইড করেছিল 2011 সালে, বিশেষ করে এই সজল স্যারের কথাই বলতে হবে, যে স্বাস্থ্য মানে হেলথ কেয়ার সেক্টরে ট্রেন্ড নার্সের খুব অভাব, এবং সেই সূত্রপাত ধরেই উনি এই নার্সিং কলেজটি প্রতিষ্ঠা করেন, এবং নার্সিং কলেজটা তারপর থেকে ধীরে ধীরে গ্রো করতে শুরু করে, এবং আজকে আমরা 100 মানে জিএনএম কোর্সের জন্য 100 এবং বিএসসি নার্সিং পড়ানোর জন্য 100টা সিটের অনুমোদন পেয়েছি আইএনসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল নার্সিং কাউন্সিল এবং ডাব্লিউএনসি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের তরফ থেকে। তো এটা একটা সহজ যাত্রা ছিল না, উনি করিয়ে দেখিয়েছেন, এবং তার সঙ্গে ওনার সহকর্মী বা যারা স্টাফ ছিলেন তারাও অবদান রেখেছেন। এছাড়া আমাদের শিলিগুড়ি ইউনিটেও কিন্তু এই বছর থেকে নার্সিং শুরু হয়ে যাচ্ছে, মানে দেখা যাচ্ছে যা দিশান কিন্তু গ্রো করছে, নট অনলি ইন হেলথ কেয়ার সেক্টর, এডুকেশন সেক্টরেও। তো যেটা বলছিলাম যে উনি এটা লক্ষ্য করেছিলেন যে ট্রেন নার্স নেই, তো সেই ট্রেন নার্সদের পড়ানোর জন্যে নার্সিং কলেজের সূত্রপাত হয়, এবং 2020 সাল অবধি আমরা আমাদের ইএম বাইপাসের ওপরে যে দিশান হসপিটালের ক্যাম্পাসটা রয়েছে সেখানেই পড়াচ্ছিলাম। বাট 20 সালের পর থেকে এটা 60টার জায়গায় 100টা সিটে রূপান্তরিত হয়, এবং আসন সংখ্যা বাড়ার জন্যে আমরা কলকাতায় রাজারহাট, নিউ টাউন, লাউহাটিতে 1 লাখ স্কোয়ার ফিটের জায়গার উপরে একটা জায়গা নিয়ে নিই, এবং সেইখানে আপনার একাডেমিক ব্লক, তার সঙ্গে রয়েছে আপনার হোস্টেল, তার সঙ্গে লাইব্রেরি, তার সঙ্গে আপনার খেলাধুলোর জন্য কিছুটা ফাঁকা জায়গা, তো সব মিলিয়ে যেরকম একটা কমপ্লিট ক্যাম্পাস বোঝায় সেটাই আমাদের রাজারহাট নিউ টাউনে হয়েছে। এবং আমরা হয়তো সেই হসপিটাল ক্যাম্পাসেই পড়াতে পারতাম, কিন্তু লক্ষ্য একটাই যে স্টুডেন্টদের যাতে ঠিকমতো বিকাশ হয়, এবং পড়তে এসে যেন তারা এরকম ফিল না করে যে হয়তো বাড়ি থেকে দূরে আছে। হ্যাঁ, একটা তো সেটা হয় মনের মধ্যে, কিছু করার নেই, কিন্তু বাকিটা যেন মানে এরকম মনে না হয় যে হয়তো বাড়ি থেকে দূরে আছি, এবং সব সময় এই নিয়ে হয়তো মন খারাপ করাতে পড়াশোনার দিকে হয়তো এগোতে পারলো না। তো যাই হোক, আমরা এই বড় জায়গাটা অ্যাকোয়ার করার পর সেখানেই আমরা এখন মানে নার্সিং কলেজটা চালাচ্ছি। তো এখানে অনেকেই আপনারা তো উপস্থিত আছেন যাদের হয়তো এই বছরে উচ্চ মাধ্যমিক পাশ করেছে আপনাদের মেয়েরা। হ্যাঁ, বলে রাখি আমাদের কিন্তু খালি ফিমেল নার্সিং হয়, কোনো মেল নার্সিং হয় না, ফিমেল নার্সিং হয়। তো হয়তো আপনারা যারা এখানে উপস্থিত আছেন সেই পেরেন্টসদের তরফে বলা আমার দরকার যে হয়তো এই বছর আপনাদের কোনো না কোনো মানে কারোর না কারোর মেয়ে হয়তো এই বছর পাশ করেছে, এবার উচ্চ মাধ্যমিক পাশ করেছে, উচ্চ মাধ্যমিকের পরে একমাত্র নার্সিংটা পড়াশোনা করা যায়। তো সেক্ষেত্রে হয়তো মনে হতে পারে যে কোন কেরিয়ার বা কোনখানে গেলে পরে বা কি পড়াশোনা করলে পরে একটা ভালো জীবিকা বা একটা ভালো জায়গাতে যাওয়া যেতে পারে। যেমন আমার আগের বক্তা স্যার, আমাদের যিনি সভাপতি ছিলেন প্রামাণিক স্যার, তো উনি বলছিলেন যে অনেক স্টুডেন্টদের কাছে কিন্তু স্মার্টফোন আছে বা রাজ্য সরকার থেকেও স্মার্টফোন দেওয়া হচ্ছে, কিন্তু তার প্রকৃত উপযোগিতা বা ইউটিলাইজেশন হচ্ছে না। তারা আইদার ফেসবুক না হয় ইনস্টাগ্রাম বা রিলস করছে, রিলস করে পোস্ট করে দিচ্ছে, দ্যাটস অল। বাট এটাকে কিন্তু একটা টুল হিসেবে ইউজ করা যেতে পারে, যেখানে ওরা নিজেরাই জানতে পারবে যে কোন কেরিয়ার বা কোন পড়াশোনা করলে আগে গিয়ে একটা ভালো জীবিকা পাওয়া যেতে পারে এবং ভবিষ্যতে একটা ভালো জায়গাতে সমাজের মধ্যে পৌঁছতে পারে। তো যাই হোক, যেটা আমি বলতে চাই যে কেরিয়ার কাউন্সিলিং, আমি প্রায় এখন অবধি মোটামুটি আমার 16 বছরের অভিজ্ঞতা হয়ে গেছে এডুকেশন সেক্টরে। তো তাতে আমি বহু জায়গাতেই কেরিয়ার কাউন্সিলিং করেছি। তাতে কিন্তু দেখা যায় যে স্টুডেন্টদের মধ্যে এই অ্যাওয়ারনেসটা হয় না। ক্লাস 12 কমপ্লিট করার পর মনে হয় ও একটা কিছু করে নেবো, আচ্ছা ক্লাস 12 তো হলো, রেজাল্ট বেরোলো, রেজাল্টের পরেও মনে হচ্ছে ও একটা কিছু আমি করে নেবো, কিন্তু কি করে নেবো বা কি করতে পারি সেটা কিন্তু সঠিক ইনফরমেশন না থাকার দরুন অনেকেই ভুল সিদ্ধান্ত নিয়ে হয়তো কিছু না কিছু ভুল কোর্সে ভর্তি হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখুন, সবটা তো অ্যাওয়ারনেস একটা এই 15 মিনিটের বক্তব্যের মধ্যে দিয়ে আমি দিতে পারবো না, কিন্তু ডেফিনেটলি যেটা স্যারও বলছিলেন যে যদি পেরেন্টস হিসেবে আপনারা এই ব্যাপারগুলো একটু লক্ষ্য রাখেন এবং বলেন যে প্রকৃত মোবাইলের ইউটিলাইজেশন বা নেটের ইউটিলাইজেশন যাতে করতে পারে বাচ্চারা, সেটা একটা লক্ষ্য রাখা দরকার।
তো যাই হোক, নার্সিং কিন্তু একটা বেশ ভালো মতো আপনার পড়াশোনার বিষয়তে মানে স্টুডেন্টরা মানে নার্সিং কোর্সটা মেনলি পড়াশোনার বিষয় হিসেবে হয়তো আজ থেকে 15 বছর আগেও অতটা জনপ্রিয়তা পায়নি, বাট দেখা যাচ্ছে এখন নার্সিংয়েও অনেকে নার্সিং পড়াশোনা করার পর নার্সিংয়েও বেশ ভালো কেরিয়ার গড়তে পারছে। তো তাই জন্যই এই জীবিকাটা বা এই মানে পেশাটার উপরে অনেকেরই এখন পেশাটার জন্য আসার জন্য হয়তো তারা উৎসাহিত হচ্ছে বা আসতে চাইছে। তো নার্সিং পড়তে আসলে দুটো জিনিসের ওপর নজর মানে প্রোগ্রামটা কি নিয়ে তৈরি বা নার্সিং পড়াটা কি নিয়ে হয় সেটা কিন্তু জানা দরকার। একটা হচ্ছে গিয়ে সায়েন্স স্টুডেন্টদের জন্য, যাদের ক্লাস 12-এ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি রয়েছে, তারা বিএসসি নার্সিংটা করতে পারবে, যেটা 4 বছরের ডিউরেশন। আর একটা রয়েছে আর্টস স্টুডেন্টদের জন্য, যেটা জিএনএম, জেনারেল নার্সিং মিডওয়াইফারি। তো সেক্ষেত্রে সায়েন্স বা আর্টস বা কমার্সের স্টুডেন্টরা যদি হয়, তাদের সবারই কিন্তু পড়বার জন্য নার্সিংয়ের সুযোগ রয়েছে। তো আজ থেকে যেটা আমি বলছিলাম যে হয়তো 15 বছর আগে নার্সিংয়ের এত জনপ্রিয়তা হয়নি, তখন কিন্তু লোকে মনে করতো যে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার বাইরে আর কিছু বোধহয় কেরিয়ার নেই। কিন্তু দিন বদলেছে, আধুনিকতার দিকে আমরা এগোচ্ছি। তো সেই সূত্র ধরে এখন অনেক প্রফেশন ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু পা রেখেছে। তো ডেফিনেটলি নার্সিং একটা পুরনো পেশা এবং মানে অনেক পুরনো আপনার কেরিয়ার। এখানে অনেকেই হয়তো আগে সরকারি কলেজে পড়বার সুযোগ পেত, এখন কিন্তু অনেক বেসরকারি কলেজও হয়ে গেছে। তো সেক্ষেত্রে আরও কিছু ইনফরমেশন দিয়ে রাখা দরকার, যেমন বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে একটা এন্ট্রান্স হয়। মানে এমন নয় যে আজকে আমি নার্সিং পড়তে চাইলাম, চলো বাবাকে নিয়ে গিয়ে বা মাকে নিয়ে গিয়ে নার্সিংয়ে ভর্তি হয়ে গেলাম, তো আমি নার্সিংয়ের স্টুডেন্ট হয়ে গেলাম, নট লাইক দ্যাট। তো বিএসসি নার্সিং পড়তে গেলেও একটা এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়, সেটাকে জেনপাস বলে, লাস্ট সানডেতে হয়েছে 30শে জুন। আর জিএনএম পড়তে গেলেও কিন্তু একটা এন্ট্রান্স নেয়, সেটার নাম জিএনএম এএনএম এন্ট্রান্স, সেটা 14ই জুলাই মানে কামিং সানডেতে হওয়ার কথা। তো সুতরাং এরকম কিন্তু নয় যে ওই অনেক ম্যানেজমেন্ট কোর্স আছে যেমন বিবিএ বা হয়তো অনেক দেখা যাচ্ছে টেকনিক্যাল কোর্স বিসিএ বা এরকম ধরনের, যে অনেক কলেজে আছে ডাইরেক্ট গিয়ে ভর্তি হয়ে যাচ্ছে। তো নার্সিংটা কিন্তু তা নয়। জয়েন্ট এন্ট্রান্স বোর্ড যারা ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষাটা অর্গানাইজ করে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স, তারাই কিন্তু এটাও অর্গানাইজ করে। তো সুতরাং এরকম কোনো কিন্তু ভাববার বিষয় নয় যে নার্সিং পড়তে চাইলেই পড়তে আসলাম আর পড়বার জন্য ঢুকে গেলাম। তো নার্সিং পড়তে আসলেও এন্ট্রান্স এক্সাম দিতে হয় এবং এন্ট্রান্স এক্সামের থ্রু দিয়েই অ্যাডমিশন হয়। বিশেষ করে সরকারি কলেজগুলোতে তো বটেই, এছাড়াও বেসরকারি কলেজগুলোতেও কিন্তু নার্সিংয়ের যে এন্ট্রান্স এক্সাম তার র্যাঙ্কিংয়ের উপর ডিপেন্ড করে অ্যাডমিশন হবে কি হবে না। তো সুতরাং এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। যাই হোক, সেই নার্সিংয়ের যে এন্ট্রান্স এক্সাম হয় তার রেজিস্ট্রেশনও অনেক আগে হয়। তো ওই জন্যে স্টুডেন্টদের একটু অ্যাওয়্যার না হলে পরে তারা রেজিস্ট্রেশনের যে এখন কিন্তু মোটামুটিভাবে স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা মেনলি দেখার বিষয় যে এই পড়াশোনার জন্য যে এন্ট্রান্স এক্সামগুলো সেইগুলো অনেক সময় তারা রেজিস্ট্রেশন করতে পারে না। আগেকার দিনে হয়তো গিয়ে আপনার হার্ড কপি বা ফর্ম ফিল আপ করানো হতো, তখন একটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু কাগজে হয়তো অনেক সময় বিজ্ঞাপনও বেরোতো বা হয়তো অন্য কোনো মাধ্যম থেকেও জানা যেত। বাট এখন কিন্তু ওয়েবসাইট ছাড়া কোনো উপায় নেই, অনলাইন ছাড়া কোনো উপায় নেই। তারা একটা নির্দিষ্ট সময়ের জন্য পোর্টাল খোলে এবং নির্দিষ্ট সময়ের পর পোর্টালটা বন্ধ করে দেয়। তো তাই জন্যে অনলাইন ফর্ম ফিল আপ কবে হচ্ছে, কবের মধ্যে শেষ হয়ে যাবে, তারপরে কতদিন পর অ্যাডমিট কার্ড রিলিজ হবে, এই সব খবরগুলো কিন্তু রাখা খুব প্রয়োজন। তো যাই হোক, এই বছরের তো সেশন অলরেডি শুরু হয়ে গেছে। তো আমরা চাই যারা অলরেডি পরীক্ষা দিয়েছে বা পরীক্ষা দেবে বলে মানে জিএনএম বা এনএমটা কামিং সানডেতে, তো তারা চাইলে যোগাযোগ করতেই পারেন। অনিমেষ বাবুর তো রয়েছেই এখানে, উনি আছেন, এছাড়া আমরাও আছি। আমাদের একটা কল সেন্টার নম্বর আছে, এই শুনছিলাম যারা আগের বক্তব্য দিচ্ছিলেন বক্তারা বলছিলেন যে কিভাবে যোগাযোগ করা যেতে পারে বা মাঝখানে কোনো মিডলম্যান ঢুকে গেল কিনা বা কেউ এসে গেল কিনা, এরকম কোনো ব্যাপার নেই। এখন কিন্তু সব জায়গাতেই কল সেন্টারের উপযোগিতা বা ব্যবস্থা করা থাকে, যেমন 9051715171 এই কল সেন্টারটাতে কল করলে পরে অতি অবশ্যই আমাদের টেলিকলার ডিভিশন থেকে কল ধরে উপযুক্ত ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করবে। তো সুতরাং ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। যা কিছু কোয়ারিজ, যেরকম কিছু কোয়ারিজ আপনাদের থাকতে পারে, এছাড়া ওয়েবসাইট আছে, প্রত্যেকেরই হাতে হাতে আপনার স্মার্টফোন রয়েছে,
ওয়েবসাইটে ঢুকেও নিজের কোয়ারিজ থ্রো করলে পরে আমাদের রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধিরা ডেফিনেটলি গেট ব্যাক করবে বা তারা যোগাযোগ করবেই। তো সুতরাং এরকম কোনো রকম কিছু মানে ভয় পাওয়ার ব্যাপার নেই যে মাঝখানে, এবং সেটা আমাদের সব ক্ষেত্রেই যে নাম্বারটা আমি প্রোভাইড করলাম সেটা কিন্তু আমাদের সব ক্ষেত্রে সব মানে আইদার হসপিটাল হোক কি এডুকেশন হোক কি অন্য কোনো কোয়ারিজ থাকুক, ওই একটাই কল সেন্টার নাম্বার, সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। এবং আশা করি হয়তো সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট না হলেও আমরা আমাদের প্রতিনিধিদের থ্রু দিয়ে কিছুক্ষণের মধ্যেই বা কিছু ঘন্টার মধ্যেই কন্ট্যাক্ট করার চেষ্টা করি। তো যাই হোক, নার্সিং পড়াটা নিয়ে আমি যেটা বলতে চাইছিলাম অলরেডি আমি বেশ কিছুটা বলেও ফেলেছি। তো আর বেশি আমি এটাকে বিস্তারিত মানে ইলাস্ট্রেট করতে চাইছি না। তো আমাদের প্যারামেডিক্যালও কোর্স আছে, প্যারামেডিক্যাল কোর্সের মধ্যেও সেটা রয়েছে ওটিটি, অপারেশন থিয়েটার টেকনোলজি বা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, এরকম ধরনের অনেক পড়াশোনা, কিন্তু সেগুলো সবই কিন্তু আমরা নিই একমাত্র জেনপাস এক্সাম বা জয়েন্ট এন্ট্রান্স এক্সামের থ্রু দিয়ে। তারপরে কাউন্সিলিং হবে, কাউন্সিলিংয়ের যেরকম র্যাঙ্ক আসবে সেই অনুযায়ী তারা কলেজ নিতে পারবে। তো সুতরাং নার্সিংয়ের ক্ষেত্রে অবশ্য দেখা যেতে পারে যে আপনার ধরুন কারুর হয়তো মনে হচ্ছে যে র্যাঙ্কটা হয়তো একটু পিছনের দিকে হতে পারে বা হয়তো র্যাঙ্কটা সেরকম আশানুরূপ হলো না, তো বুকিংয়ের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। কারণ বুকিং আমাদের শুরু হয়ে গেছে এপ্রিল মাস থেকে, হয়তো আর বেশি দিন কন্টিনিউ হবে না। তো আমাদের 100টা সিটের মধ্যে প্রায় মোটামুটি 60-65% বুকিং আমরা নিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আর বাকি হয়তো আর ম্যাক্সিমাম হয়তো 2% বা 3% আমরা রাখবো বুকিংয়ের জন্যে। তারপরে কিন্তু আমরা সেটা মানে যেটা কাউন্সিলিংয়ের থ্রু দিয়ে আসবে তার জন্যেই রাখবো। তো সুতরাং কারুর যদি যোগাযোগ করে আপনার মনে হচ্ছে যে বুকিং করানোর জন্য ইন্টারেস্টেড আছেন বা চাইছেন, তো আমাদের কল সেন্টারে যোগাযোগ করতে পারেন এবং নির্দিষ্ট প্রতিনিধি ফোন ধরে আপনাদের কোয়ারিজ মিট আপ করবে। এরকম ধরনের একটা মঞ্চতে আসতে পেরে এবং দিশান সম্বন্ধে বলতে পেরে আমিও নিজে একটা মানে গর্ব অনুভব করছি। কারণ আমি এর আগেও অনেক সেমিনার বা অনেক ওই কেরিয়ার সেমিনার বা যেটা বলে কেরিয়ার কাউন্সেলিং আমি অ্যাটেন্ড করেছি, বাট এখানে অনিমেষবাবু যেভাবে ব্যাপারটাকে মঞ্চস্থ করেছেন, তো সেক্ষেত্রে কিন্তু এটা প্রচণ্ডই প্রশংসনীয়। তো যাই হোক, আমি আমার বক্তব্য আর বেশি ইলাস্ট্রেট করতে চাইছি না, এখানেই শেষ করতে চাইছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর যোগাযোগ করবার মাধ্যম আমি বলে দিয়েছি, মনে রাখবেন। তো সেখানে আমাদের যোগাযোগ করলে আমাদের রিপ্রেজেন্টেটিভ ডেফিনেটলি আপনাদের কোয়ারি সলভ করবে। এই